সরকার ক্ষমতায় এসছে কনস্টিটিউশনের কোন ধারায় আমারে বলেন? এই সরকার যে এখন ক্ষমতায় আছে কনস্টিটিউশন, আমি জানি না এটা আপনি বলছেন কিনা। আমরা শুরুর দিকে বলছিলাম যে এটা একটি বিপ্লবী সরকার হবে, কারণ বিপ্লবের প্রথম কথা হলো সব ভেঙে চুরে চুরমার করে গঙ্গার জলে ফেলে দিয়ে নতুন করে জাতি দাঁড়াবে। আপনি সংবিধান রাখছেন না, আপনি সংবিধানের কোথায় এই যে অন্তর্বর্তী সরকার বলছেন এটা কোথায় পেলেন আপনি? আপনি সংবিধানে কিছু মানবেন, কিছু মানবেন না। আপনি 7 ক অক্ষুণ্ণ রাখবেন, আর্টিকেল 7 ক অক্ষুণ্ণ রেখে আপনারা যা করছেন আল্লাহ জানে ভবিষ্যৎ কি হবে। আপনাদের এখনো সময় আছে। আপনার মাধ্যমে আজকে এটা বলতে চাই যে এখনো যদি প্রোক্লেমেশন অফ রেভুলেশন যদি না হয়, যদি একটি বিপ্লবী সরকার এটাকে রূপ দেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে সবার জন্যই, যারা এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন, আমরা যারা কর্মী হিসেবে পেছনে দিলাম, সবার জন্য একটি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। না, ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের পরে বলছিল না যে সোনা মিয়াকে লাল মিয়া করে দেওয়ার এক গল্প বলছিলেন, যে ওই গল্পটা এক্স্যাক্টলি উনি বেঁচে থাকলে এখন ওই গল্পটা আবার বলতেন। মানে ওনাদের যা যা ভালো লাগে শেখ হাসিনার মতো সেগুলো রেখে দিয়েছেন, যেগুলো ভালো লাগে না সেগুলো তারা করে না। তারেক রহমানের মামলার জন্য আপনার সরকার পক্ষ থেকে আবার আপিল করা লাগে। হ্যাঁ, কত আইন, এই আইন এতদিন ওনাদের বেলায় ছিল না যখন ক্ষমতায় বসে। আমি শ্রদ্ধা রেখে বলি, আমার ধারণা, এটা আমি মানে আইনের একজন ছাত্র হিসেবে বলি, অ্যাপিল করেছে। এমনও হতে পারে তারা রিভিউ করবে আইনের এই প্রসেস গুলোকে অ্যাডজাস্টেড করে, হ্যাঁ দেন দে উইল মুভ। আমি ধারণা করে বলছি, এটা ভুল হতে পারে যে অ্যাপিল করেছে, এরপরে আরেকটি ইয়ে থেকে যায়, স্টেপস থেকে যায়, সেটা হচ্ছে রিভিউ। হয়তো তারা রিভিউ করবে, রিভিউ করে এই অবস্থানে যেন আর কোনো কালে ফিরে আসতে না পারে, হয়তোবা সেটাও করবে, আমি জানি না। করতে হইতো না যদি নাকি এই যে মাহমুদুর রহমানকে জেলে যাইতে হইলো। এখন প্রসিডিউরের ভিতর দিয়ে গেলে তো তাদেরকে সেটা করতেই হবে। তো আপনি প্রসিডিউর সবার ক্ষেত্রে মানাবেন, কারোর ক্ষেত্রে মানাবেন না, কারোর ক্ষেত্রে মানাবেন না। যাই হোক, আমরা সরকারকে বলতে চাই যে এই বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে আমি অন্তত আমার জায়গা থেকে, এবং আমার বিশ্বাস হাসিনুর ভাই সহ সেনাবাহিনীর অনেক ভালো মানুষ আছে যারা কিনা দেশপ্রেমিক, তারাও এই বিচারটার ব্যাপারে সর্বোচ্চ তাদের দিয়ে চেষ্টা করবেন। সো এই বিচার হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হবে বাংলাদেশ 25শে ফেব্রুয়ারি কিভাবে ভারতের হাতে হস্তান্তরিত হয়েছিল শেখ হাসিনার মাধ্যমে। এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব এইটার থেকে আমরা কোনোভাবেই সরব না। এবং আমি মনে করি বিডিআর এর যেই সদস্যরা আছেন তারা সবাই, তাদের পরিবারের ভেতরে আমি যে ঐক্য দেখেছি, যেই মানে মানসিক শক্তি দেখেছি, এটা আনবিলিভেবল। সো এটা হওয়া সম্ভব। শুধু একটা বিষয় নিয়ে খুব হতাশ লাগে, এই দেশের আলেম আছে, আলেমরা হচ্ছে, কষ্ট নিয়েন না, আপনারা হেলিকপ্টারে চড়ে চড়ে ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা এই যে হেলিকপ্টারে চড়ে ওয়াজ করেন না, আপনারা জেলখানায় ছিলেন, নাম ধরে বলি, যে কজন জেলখানায় ছিলেন, আপনাদের পায়ে ধরে ডলতো, অজুর পানি আইনা দিত, সেই লোকদের সাথে আমাদের কথা হয় এখনো। সেই লোকগুলির কথাটা আপনারা ভুলে গিয়েছেন। তাদের বাসা থেকে খাবার গিয়েছে, সেই খাবার সে না খায় আপনাকে খাইয়েছে। আপনারা মতো এরকম আলেমের প্রত্যক্ষ সাক্ষী। আবার ফের এই ইন্ডিয়ান পেদানি দরকার। এত 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 অসভ্য আলেম এই পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি নাই। প্রথম আলো নিয়ে এত কিছু এত কষ্ট করে সেগুলো বের করে আনলাম, এখন পর্যন্ত মামলা করতে ভয় পায়। আমি বলছি যা লাগে, কি লাগে বলেন, টাকা পয়সা কি লাগে, মামলা করেন। কি করে না, না ওই গুম কমিশনে যাব, এখানে যাব, ওইখানে যাব, এত সময় আছে, হেলিকপ্টারে চড়ে খালি ওয়াজ করবে, ওয়াজ দেখাবে আবার হাসিনা যদি আসে তারপরে। খুব কষ্ট লাগে ভাই। এই মানে মানে একটা অসভ্যের দেশের মধ্যে আছে। 500 টাকা পাইলে বিক্রি হয়ে যায় নিজে, পয়সা ছাড়া কোনো কিছু বুঝে না। যে যেখানে ইলিয়াস ভাই, রেডিমেড সাক্ষী পাওয়া যায়, রেডিমেড সাক্ষী পাওয়া যায়, যা বলবেন তাই পাওয়া যায়। বড় লজ্জা, বড় লজ্জা। আমি খুব বিশাল বিশাল সম্মান করি এরকম রাজনৈতিক দল। ইলিয়াস ভাই, ওই লোকটারে নিয়ে কথা না বললে হয় না, ওরে নিয়ে কথা। আপনার আওয়ামী লীগের প্রতি এত দরদ কেন? এই আওয়ামী লীগ না আপনার 15 বছর পেদাইলো। যাই হোক, আলেম সমাজ, আপনাদেরকে সম্মান করি, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই এখন পর্যন্ত ফারাবি, এই গত সপ্তাহে ফারাবি একজনের সাথে কথা হইলো, সে ইয়েতে আসছিল, সে আমাকে বলতেছে যে ভাই ওনার তো টাকা পয়সা টয়সা কিছু নাই। আমি বলছি কত টাকা লাগবে বলেন, কত? আমি তারে কোনো কিছু জিজ্ঞেস করি না, সে আমাকে ভয়েস পাঠিয়েছে। আমি বলছি কত টাকা লাগবে, আমাকে অ্যামাউন্ট বলেন খালি। তো সে আমাকে বলছে সে যায় না, তারপরে জানাবে। এখন এই যে ফারাবি সহ কয়েক হাজার আলেম এখন পর্যন্ত জেলখানায়, এটা আলেমদের কোনো দায়িত্ব নাই? আপনাদের মনেও পড়ে না যে আপনি যে 3 বছর 2 বছর ধরে জেলে, 15 বছর জেল খাটলেন, আপনাদের মনেও পড়ে না তাদের কথা একটু? ইলিয়াস ভাই,
এই যে জঙ্গি নাটক করে মানুষকে কষ্ট দিচ্ছে জেলখানার মধ্যে, নিরীহ লোক, এটা কোথাও জড়িত না। এটার জন্য কি কমিশন দরকার না? বলেন আপনি আমাকে। ভাই এই জঙ্গি নাটক করে বিক্রি হওয়া উচিত না? হাসিনুর ভাই ধরেন আপনি আপনার জায়গায় দাঁড়ায় আপনি সেনাবাহিনী, তারপরে গুম, তারপরে আপনি নিজে গুম হয়েছিলেন, আপনি আপনার জায়গাগুলো নিয়ে কাজ করছেন। এখন এই যে কমিশন হবে, কমিশন তো আমি মনে করি জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হলো, এই পুরো হত্যাকাণ্ড নিয়েই তো একটা কমিশন হওয়া দরকার। এটার ইতিহাস থাকতে হবে না? ইতিহাস না হলে তো ওই যে 30 লাখকে যেমনে, এই 3 লাখকে 30 লাখ বানায় যেমনে, 3 লাখ কেন, আপনি তো একটু আগে বললেন যে 3 লাখ মারা গিয়েছে, 3000 খুঁজে পাবেন না। 3000 খুঁজে পাবেন না, সারা গ্যারান্টি দিলাম আসিনুর ভাই, বিশ্বাস করেন 3000 আপনি খুঁজে পাবেন না। খোঁজেন, এখনো তো সুযোগ আছে। এখন ওরা খুঁজে বার করে যে, শেখ মুজিব এই ডালিমকে নিয়ে আসছিলাম, সেই ডালিম হচ্ছে গিয়ে 2 নাম্বার ডালিম। ডালিমের 4 আঙ্গুল কেন, 4 আঙ্গুল কেন এটা বুঝিস না? মাঝখানের আঙ্গুল শেখ মুজিবের কবরে যায় খুঁজে বার করার পিছনে আছে মাঝখানের আঙ্গুলটা, ওইখানে যায় খুঁজ গিয়া। ডালিম নাকি আসল না নকল এটা নিয়ে তাদের সমস্যা, এটা হচ্ছে তাদের কোশ্চেন। এখন এত অসভ্য, এত মূর্খ এই আওয়ামী লীগের লোক, এদেরকে বুঝাইতে পারবে না সারা জীবনে। মেজর ডালিম হইলো 2 নাম্বার। ভদ্র মানুষ কিভাবে আওয়ামী লীগ করে? এই স্বাধীনতার অবদানটা কি? আমার লজ্জা লাগে ভাই। মানে ভদ্র অভদ্র না, কোনো মানুষ কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না, ভদ্র আর অভদ্র না। আমি তো আওয়ামী লীগ করি না, অভিশপ্ত লীগ, এটা অভিশপ্ত লীগ। যাই হোক, শেষের দিকে কিছু কথা বললাম, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার এখানে খুব সম্মানিত পারভেজ ভাই, হাসিনুর ভাই, আপনাদের এই মানে বিডিআর এর লোকজনের সাথে যখন কথা বলি না ভাই, নিজের কাছে এত কষ্ট লাগে ভাই যে কি বলবো। এদের এই কিছু ভয়েস পেয়েছি আমি, হাউ মাউ করে কান্না, অসুস্থ, বুঝছেন, খুব অসুস্থ। তার এই হসপিটালে আপনার চিকিৎসা, যে চিকিৎসা দেয়, এই চিকিৎসা তো আসলে তার এখন বিদেশে নিয়ে যাওয়া দরকার। এর মাঝখানে অনেক মানুষ মারা গিয়েছে যাদেরকে হসপিটাল নিয়ে যান। একজন ডাক্তারের নামটা আমি ভুলে গিয়েছি, এক হিন্দু ডাক্তার ছিল। ইলিয়াস ভাই, আমি বলি, জেলখানায় আমি ছিলাম, আমার গোফরান মল্লিক আমার সুবেদার, ওখানে সুবেদার মেজর, সকালবেলা আমার জন্য ডিম সিদ্ধ নিয়ে আসে, স্যার আপনি একটু খান। ওই আমার যেভাবে ব্যবহার করে, সিওকে কমান্ডিং অফিসারকে যেভাবে ব্যবহার করে, আপনার জন্য ডিমটা নিয়ে আইছি। না, আমি এই তাকাই থাকি, লোকটা শাকিল ভাই, ওই যে ডাক্তারটার নাম কি, যে কেরানীগঞ্জে ছিল, এক হিন্দু ডাক্তার, ওনার নামটা ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আমি মনে নাই। একজন হাসিনুর ভাই একজন হিন্দু ডাক্তার ছিল, সে আসলে ডাক্তারই কিনা সেটা সন্দেহ, মানে বিডিআর এর ওনাদের বক্তব্য অনুযায়ী। সেই লোকরে ই করতো হচ্ছে গিয়ে, সে বলছে যে বিডিআর, জিজ্ঞেস করতো যে আপনি কি বিডিআর এর, বলতো বিডিআর এর, বলছে বিডিআর এর লোকজনকে চিকিৎসা দেওয়া নিষেধ। এইভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। তো যাই হোক, আপনাদের সারা দেশের মানুষ যারা আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে অনুরোধ, 9 তারিখে যদি কোনো ধরনের কিছু করে, আমাদের 7 তারিখে একটা প্রোগ্রাম দেওয়ার কথা ছিল, আমরা সেই প্রোগ্রামটা দেই নাই। সেটা আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শে আমরা সেখান থেকে সরে এসেছি, আমরা সম্মান দেখিয়েছি। সো আসিফ নজরুল সহ স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এদেরকে ছেড়ে দেন। প্রয়োজনে যে কোনো ধরনের কন্ডিশন দেন, আপনি তাদের পাসপোর্ট জমা রাখেন, তারা দেশের বাইরে যাবেন না, শর্ত দিয়ে তারপরে ই করেন। তারা পালিয়ে যাওয়ার লোকও না। অতএব তাদেরকে আপনারা শর্ত দিয়ে তারপরে জামিন দেন, তাদেরকে বের হইতে হবে, তারা বাইরে এসে তারপরে এই বিচারের মুখোমুখি হবে। যে যে এটার জন্য দায়ী, সে বিচারের জন্য শাস্তি হবে, কোনো সমস্যা নেই। তারা সে বিচারের জন্য প্রস্তুত। আপনাদের কাছে অনুরোধ, তাদেরকে 9 তারিখে ছেড়ে দিতে হবে, একজনকেও জেলখানায় রাখা যাবে না।